তিন দেশে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। প্রতিদিনের মতো আজও আমাদের সাথে এই বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য একজন অতিথি রয়েছেন। তবে আজকে যেমন একটা ম্যাচ দরকার ছিল, স্পেনের ম্যাচটা যেমন ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, ঠিক তার উল্টো কিন্তু রয়েছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার যে জমজমাট ম্যাচটা হয়েছে শেষ মুহূর্তে নাটকীয়তায় বেশ শেষ হাসিটা অন্তত পর্তুগাল হাসতে পেরেছে। এটাই আসলে স্বস্তি যারা পর্তুগাল সমর্থক রয়েছেন। এবং আবার কাল ভোরে কিন্তু রয়েছে আর্জেন্টিনার ম্যাচ, যেটা অনেক দিনের অপেক্ষা করে আসলে বসে আছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা। এই ম্যাচ নিয়ে আজ আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং কোচ জুলফিকার মাহমুদ মিটু। স্বাগত জানাচ্ছি ভাই আপনাকে। বলছিলাম যে এক পেশে যেমন স্পেনের ম্যাচটা আমরা দেখতে পেরেছি, স্পেন এবং অস্ট্রিয়া, এবং ঠিক তার উল্টো কিন্তু একটা ভাইব পেয়েছি আমরা ক্রোয়েশিয়া এবং পর্তুগালের ম্যাচটা নিয়ে। সব মিলিয়ে আসলে রাউন্ড অফ 32 ম্যাচগুলো কেমন হচ্ছে? ওয়েল, এখানে একটা জিনিস হচ্ছে যে স্পেন এবং অস্ট্রিয়ার ম্যাচটা, এটা হয়তো অনেকে এক ধারণা করেছিল যে ইট উইল বি ভেরি ভেরি টাফ ম্যাচ ফর স্পেন, ইন সাম আসপেক্ট। কিন্তু আমরা যদি স্পেনের অ্যাকচুয়ালি গ্রুপের ফার্স্ট ম্যাচটা দেখি কেপ ভার্দের সঙ্গে, সেই ম্যাচটা ছাড়া অন্য ম্যাচগুলো কিন্তু দে আর ভেরি মাচ কমফোর্টেবল। অ্যান্ড স্পেশালি এখানে একটা জিনিস হচ্ছে যে লামিন ইয়ামাল, তার অ্যাভেলেবিলিটি ফ্ল্যাঙ্ক এরিয়াতে, সে কিন্তু কালকে স্কোর করেনি, বাট ফ্রম দ্য বিগিনিং হি ট্রাইড হিজ বেস্ট টু পেনিট্রেট দ্য অপোজিশন ডিফেন্স লাইন, বিকজ তার অনেক ট্রিকারি রয়েছে, প্ল্যান্টি অফ ট্রিকারি দ্যাট হি ক্যান ইউজ, হি ক্যান কজ প্রবলেম ফর দি অপোজিশন ব্যাক লাইন। এবং আলটিমেটলি হচ্ছে যে এই ধরনের একটা প্লেয়ার যখন আপনার থাকবে, অ্যাট দ্য সেম টাইম যে অপোজিট ওয়াইড মিডফিল্ডে আমরা দেখি অ্যালেক্স বায়ানা, হি প্লেড ফ্যান্টাস্টিক এবং যদি আমরা দেখি যে পেড্রো পোরো যে গোলটা করেছে, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ক্রস বাই অ্যালেক্স বায়ানা। এবং পেড্রো পোরো আমরা জানি সে কিন্তু টটনহাম হটস্পারের হয়ে খেলে থাকে। এবং যখন ফার্স্ট ম্যাচে স্পেন আসলে স্ট্রাগল করছিল, তখনই অ্যাকচুয়ালি এই ধরনের চেঞ্জেসগুলো খুব এসেনশিয়াল হয়ে পড়েছিল স্পেনের জন্য। এবং ডে লা ফুয়েন্টে অ্যাকচুয়ালি রাইট টাইমে রাইট ডিসিশনগুলো নিয়েছেন। কারণ আমরা যদি দেখি ফার্স্ট ম্যাচ অ্যাকচুয়ালি গাভিকে লেফট ওয়াইড পজিশনে খেলানো হয়েছিল, বাট হি ইজ নট ইউজ টু প্লে ইন দ্যাট পার্টিকুলার পজিশন। অ্যান্ড ইভেনচুয়ালি ফারান টোরাস, হি ওয়াজ প্লেয়িং অ্যাজ এ রাইট ওয়াইড মিডফিল্ডার, বিকজ ওই সময়টাতে অ্যাকচুয়ালি নিকো উইলিয়ামস কিংবা লামিন ইয়ামাল, দে আর নট অ্যাভেলেবেল ফর দি স্টার্টিং এলিভেন বিকজ দে আর সাম ইঞ্জুরি প্রবলেম। সো ওই ম্যাচে কিন্তু 70 মিনিটের পরে যখন আপনি ইন্ট্রোডিউস করলেন লামিন ইয়ামালকে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে স্পেন যে কোনো সময় গোল বের করতে পারবে। সো লামিন ইয়ামালের ফর্মে থাকা এবং এর পাশাপাশি আমি বলবো অ্যালেক্স বায়ানা কিংবা ওয়ারজাবাল, এবং ওইখানে আরেকটা চেঞ্জেস ছিল খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে রদ্রি, পেদ্রি, এই দুজনকে এবং হচ্ছে ফ্যাবিয়ান রুইসকে একসাথে খেলানো। এখানে একটা জিনিস হচ্ছে ড্যানি আলমোকে যদি আমরা বলি, he could play as a number 10 position, just behind the number 9 players. He is a fantastic player. তাহলে কখনো কখনো 4-1-2-3, আমরা যদি এটাকে 4-3-3ও বলি, যে রদ্রি পিছনে, উপরে হচ্ছে পেদ্রি এবং তার সঙ্গে হচ্ছে ড্যানি অলমো। সামটাইমস আপনি ডিফেন্সিভ ট্রানজিশনে এটাকে যদি একটু আমরা সোয়াপ করি, যে পেদ্রি রদ্রির সঙ্গে নিচে চলে আসলো, ড্যানি অলমো অ্যাজ এ নাম্বার 10 প্লেয়ার্স, তাহলে নাম্বার 10 প্লেয়ার হচ্ছে অলওয়েজ লিঙ্ক আপ প্লেয়ার to take the ball from the defense-minded midfielder, and then he will do his job. What is job? To give the feed towards the left wide midfielder or the right wide midfielder. Then the ultimate result will come, because either Lamine Yamal or Alex Baena, they will give feed to the number 9 players, especially Oyarzabal. এবং পিছন থেকে ড্যানি অলমো আসবে সেখানে হচ্ছে ওভারলোড করার জন্য। এক্স্যাক্টলি ইট ওয়াজ হ্যাপেন্ড। এবং অস্ট্রিয়াকে যেভাবে ধারণা করা হচ্ছিল, যে আমরা জানি রালফ রাগনিক এবং ওনার হচ্ছে যে ফিলোসফি টু প্রেস হাই আপ অফ দ্য পিচ, কিন্তু উনি অনেস্টলি আর্জেন্টিনা কিংবা স্পেনের সঙ্গে যদি আপনি হাই আপ অফ দ্য পিচে প্রেসিং করতে যান, ইট উইল বি ভেরি কস্টলি ফর ইউ, বিকজ হাই আপ অফ দ্য পিচে যখন আপনি প্রেসিং করতে যাবেন, অথবা এটাকে আমরা কোচিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলি হাই ব্লক অর মিড ব্লক অর লো ব্লক, যে কোনোটি মতো হাই ব্লক করবে, তাহলে হাই ব্লক যদি করে, ডেফিনেটলি টিমের লেন্থটা ঠিক রাখার জন্য আপনার ব্যাকলাইনটাকে পুশ করতে হবে। এখন যখন আপনি ব্যাকলাইন পুশ করবেন, হিউজ স্পেস বিহাইন্ড দ্য ব্যাকলাইন, তাহলে অপোজিশন টিম বুঝতে হবে আপনাকে, ইফ ইট ইজ লিওনেল মেসি, ইফ ইট ইজ থিয়াগো আলমাদা, অর ইফ ইট ইজ হুলিয়ান আলভারেস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্পেনের কথা যদি বলি, লামিন ইয়ামাল, অ্যালেক্স বায়ানা, ড্যানি অলমো, দ্যাট উইল বি ভেরি কস্টলি ফর ইউ। এক্স্যাক্টলি উনি রাইট ডিসিশনে নিয়েছেন যে মিড ব্লক তৈরি করা অ্যাকচুয়ালি। এবং আমরা যদি ওইখানে দেখি যে সাভিজার, ওয়ার্নার এবং হচ্ছে স্মিথ, ওরা 4-2-3-1 খেলছিল অ্যাকচুয়ালি, তারা মিড ব্লক করছিল ওইখানে। এবং আলটিমেটলি এটা হচ্ছে যে ফুটবল ইজ অল অ্যাবাউট এ মাল্টি ডাইমেনশনাল গেম,
Football is not one-dimensional game. Because, একটা example দিই, say for example, Kepa Barade, he will make a low defensive block. তাহলে there is some tactics that you have to do these things at a time. Yeah? Number one, play away from the block. ব্লক থেকে দূরে খেলা, তার মানে ব্লকটাকে প্রভোগ করা, তাকে উপরে উঠিয়ে আনা। প্লে অ্যাক্রস দ্য ব্লক, ইয়া, ব্লকের সামনে দিয়ে খেলা, তাতে কি হবে? লেট দেম টু শিফট, লেট দ্য ডিফেন্সিভ ব্লক শিফট। হোয়েন ইউ মুভ দ্য বল, হোয়েন ইউ সার্কুলেট দ্য বল কুইকলি, ডেফিনেটলি অপোজিশন টিম তারাও কিন্তু শিফট করবে। ইয়াস। নাম্বার 3, ইফ দেয়ার এনি স্পেস বিটুইন দ্য ব্লক, ব্লকের মাঝখানে কোনো স্পেস আছে? ইয়েস অর নো? ইফ ইয়েস, দেন ইউ হ্যাভ টু প্লে ইন বিটুইন দ্য ব্লক। কারণ এর সঙ্গে যুক্ত হবে আপনার ওয়াইড প্লেয়ারদের একটু ড্রপ করা, নাম্বার 9 প্লেয়ারের ড্রপ করা টু রিসিভ দ্য বল। দেন ইফ দেয়ার ইজ এনি স্পেস বিহাইন্ড দ্য ব্যাক লাইন অ্যান্ড দ্য গোলকিপার, then you have to play over the block. So there is so many tactics. It means football is a multi-dimensional game. According to the demand of the game, according to the opposition strategy, you have to decide what you have to do. তো যেটা আমি বলছিলাম যে অস্ট্রিয়ার সঙ্গে এখানে স্পেন, very quality player, you know, they have plenty of trickery on the flank area as we discussed before also. এখান থেকে অ্যাকচুয়ালি যেটা করতে চেয়েছিল মানে অস্ট্রিয়া, আমি বলবো যে অস্ট্রিয়া গোলগুলো কনসিড করার পরে অ্যাকচুয়ালি তখন তারা চেষ্টা করেছে আর্নাটোভিচকে আনার জন্য, ইভেন কালাজিসকে আনার জন্য, কিন্তু বাট ইট ওয়াজ লেট। এবং স্পেন টিম এত বেশি ফ্লুইড, আমরা জানি স্পেন অলওয়েজ কিন্তু পজিশন বেসড ফুটবল খেলতে পছন্দ করে, এবং তারা কিন্তু কখনো এরিয়াল বল খেলে না, বিকজ তাদের কিন্তু ওই রকম এরিয়াল খেলার মতো প্লেয়ার, হাইটওয়ালা প্লেয়ারও কিন্তু সেখানে খুব একটা নেই। অলওয়েজ আপনি দেখেন যে ক্রসগুলো থেকে গোল হয়েছে, কুকুরওয়ার একটা লো ক্রস এবং ওয়ার জাভারেল ফ্যান্টাস্টিক ফিনিশ, হয়তো আমরা গোলগুলো কখনো অস্ট্রিয়া দেখব। মানে বেশ এগিয়ে ছিল। তারপর আমরা যদি একটু দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটা একটু দেখতে চাই এই ম্যাচে। বল পজিশনে স্পেন 64% এগিয়ে ছিল, অস্ট্রিয়া এগিয়ে ছিল 36% বল পজিশন। গোলমুখে শট নিয়েছে 10টা স্পেন, একটিও শট নিতে পারেনি অস্ট্রিয়া। সফল পাস 91%, প্রায় 10%ই পিছিয়ে ছিল, 82% নিয়ে অস্ট্রিয়া সফল পাস করতে পেরেছে। সেভ করতে হয়নি একটিও স্পেনকে, 6টি সেভ করতে হয়েছে অস্ট্রিয়াকে, এবং একটি হলুদ কার্ড খাওয়ার রেকর্ড রয়েছে এই ম্যাচে। গোল সংখ্যা আসলে দেখে, এই পরিসংখ্যানে দেখে আসলে বোঝা যায় না যে আসলে কার, কারণ দেখা যায় যে পরিসংখ্যান বা যেই মুহূর্তটা বেশ অনেকটা দূরে বা ব্যবধান থাকে। আমরা যদি একটু এই ম্যাচে দুজনের গোল করেছে স্পেনের হয়ে মিকেল ওয়ারজাবাল, যেটা আপনি বলছিলেন শুরু থেকে, তিনি 90 মিনিটে খেলার সুযোগ পেয়েছেন, 2টি গোল করেছেন, অ্যাসিস্ট একটিও নেই, শট তিনি 5টা নিয়েছেন এবং 2টিতেই শট তার গোলমুখে শট ছিল। বল টাচ তিনি 42 বার করেছেন এবং তার রেটিং খেলার 9.4। এবং অন্য পাশে পেদ্রো পেরো, যার কথা বলছিলাম যে ডিফেন্ডার হয়ে তিনি উপরের দিকে এসে খেলে গোল করেছেন এবং তিনি 90 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, একটি গোল করেছেন, অ্যাসিস্ট নেই, শট একটি নিয়েছেন এবং একটি গোলমুখে অন টার্গেট ছিল। তিনি 80 বার বল টাচ করেছেন এবং রেটিং ছিল 8.7। আমরা যদি এবার গোলগুলো একটু দেখতে চাই, যে প্রথম গোলটা 36 মিনিটে গোলটা হয়েছিল, বেশ সেই এর আগে অনেকবার কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল স্পেন, একাধিকবার কিন্তু তার আক্রমণে গিয়েছিল। এই যে এখানে যে গোলটা হলো, যদি ধরেন এটাকে আমরা যদি একটু পজ করে পিছনে গিয়ে দেখতে পারি, ইফ ইট ইজ পসিবল, তাহলে আপনি দেখেন ব্যাক লাইন এবং মিডফিল্ড লাইনের মধ্যে কিন্তু খুব একটা বেশি জায়গা ছিল না। কারণ হচ্ছে যে প্লেয়ারদের মুভমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। স্প্যানিশ প্লেয়ারদের মুভমেন্ট আর আপনি অস্ট্রিয়ান প্লেয়ারদের মুভমেন্ট দেখেন, এই যে এখানে দেখেন আপনি যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। ওয়াইড এরিয়াতে বলটা গেল, ইয়াস, পাস দ্য বল, কুকুরের কাছে গেল, ডিফেন্স লাইন ড্রপ করতেছে, দে আর অনলি ওয়াচিং দ্য বল, জাস্ট পজ 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 পজ, ইয়েস পজ, ইউ সি only 2 players and they are the 4 players. So if it is backline, আমরা বলি যে drop up, yeah, sometimes you have to understand when to step up, when to stay off, or when to drop up. So ball is moving, you are dropping like this way, you have to see the ball and see the man also. 4 men and there are only 2. This man, he should come here, yeah, then what will happen? কাটানোর চেষ্টা করেছিল, তবে সেটা Absolutely. এই যে ডিসিশন এবং ডিসিশন অল্টারনেটের কথা আমরা বলি। আমরা যদি আরেকবার রিপ্লেটা দেখতে চাই, গোল হওয়ার আগ মুহূর্তে যদি রিপ্লেটা একটু দেখা যায়, আর একটু পিছন থেকে যদি আমরা যেতে পারি আর কি, অপোজিট সাইডের অ্যাঙ্গেলে, অ্যাকচুয়ালি অপোজিট অ্যাঙ্গেলটাতে যদি আমরা যাই, এই যে এক্স্যাক্টলি সেট বিফোর, আরও পিছনে, আর একটু পিছনে যদি আমরা আসি, লেটস কাম লিটল বিট বিহাইন্ড, যেখান থেকে বলটা প্রথম পাস করলো অ্যাকচুয়ালি কুকুরেয়াকে পাস করলো, ইয়েস, নাও প্লে, পসিবল,
অবশ্যই। আমরা যদি একটু গোলটা হওয়ার যে মুহূর্তটা, পাস করার মুহূর্তটা, সেটা যদি একটু প্লে করে দেখতে চাই। পাস, yes, now you see, go. এবং ডি বক্সের সামনে কিন্তু তিনজন ছিল, তারপরে Yes, পরে see, কিন্তু this man, all of them are dropping because only two players, so one player should come here, close with him, then it is not possible for him to strike the goal. So these are the small details that make the difference, you know. এবং এই ধরনের টপ ক্লাস লেভেলে which is very unexpected from this type of player. They are the top আমার class একটা player. প্রশ্ন আছে, আমরা দেখি অন্য গোলকিপারদের জাম্প করতে, ড্রাইভ করতে, এই গোলকিপার মানে কেন মানে জাম্প করেনি? No, no. মানে এই জায়গায় This is- you মানে see, তিনি কি pause. ভেবেছিল যে No. You see, pause. গোলকিপারের পজিশন কোথায় ছিল? আচ্ছা, আমরা যদি একটু রিপ্লে আবার একটু দেখতে চাই পেছন থেকে, ডিফেন্ডার যখন পড়ে যায় তখন আসলে গোলকিপার তার জন্য প্রথম actually গোলটার it was very একটু difficult. শুরু থেকে দেখতে চাই, যখন গোলকিপারের একেবারে কাছে চলে এসেছিল বলটা। You see, now watch. A pass. Now watch the goalkeeper. Pass the ball. Watch him. His position, set position. Yeah, okay. Ball is here. Is okay. Quite okay. Okay. এখন বল আসতেছে. Now you see across the body of the goalkeeper. এখানে দেখা আচ্ছা। যাচ্ছে যে এটা খুব ক্লোজ। আচ্ছা, মনে হচ্ছে খুব ক্লোজ। কিন্তু আসলে তা But it নয়। is too far. Okay. Yeah, but important is according to ball travel, when ball is traveling, he has to readjust his position also. This is called the set position, you know. Set position. I am here, ball here. Ball travel, I have to travel also to set my position. ওকে, আমরা যদি দ্বিতীয় গোলটা দেখতে চাই, এবং এখানে একটা কম্বিনেশন ছিল 1-2 কম্বিনেশন। সি অ্যালেক্স বায়ানা ক্রস করতেছে একদম ফ্রি আনমার্কড পেড্রো এবং পোরো। তিনি উপর থেকে একদম ওই পজিশনে এসেছে। এবং হি ইজ অ্যাকচুয়ালি প্লেইং অ্যাজ এ রাইট ফুল ব্যাক। তারপরেও কিন্তু পেড্রো পোরো এখানে অ্যাটেন্ড করতেছে। আমি সেটাই বললাম যে একদম নিচ থেকে স্পেনের- উপরে এসে সে স্পেনের খেলার receive করছে। স্টাইলটা হচ্ছে এরকম যে যখন মিডফিল্ডে পজিশন থাকে, রোটেট করে পজিশন, দেন ওই মুহূর্তে অ্যাকচুয়ালি লামিন ইয়ামাল হি রান ইনসাইড টু ক্রিয়েট স্পেস ফর হিমসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ টু ক্রিয়েট স্পেস ফর দ্য ওভারল্যাপ ফুল ব্যাকস, আই মিন পেড্রো পোরো। সো পেড্রো পোরো ইজ অলসো অ্যাভেলেবল হিয়ার বিকজ দে ডোন্ট হ্যাভ এনি থ্রেট, ইউ নো। সেন্ট্রাল ব্যাক দুজন একদম হাই আপ অফ দ্য পিচ, ইউ সি কোথায় হচ্ছে তাদের মিডফিল্ড পজিশনে অলমোস্ট 5-7 প্লেয়ার্স ইজ হিয়ার। এবং পেড্রো পোরো একদম রিয়েলি টোটালি আনমার্কড। এবং তার অ্যাকচুয়ালি রেসপন্সিবল পারসন ছিল হচ্ছে স্যাভিজার, কিন্তু স্যাভিজার কোথায়? স্যাভিজার ইজ সি হিজ এইখানে, পজিশন, এই জায়গায় চলে স্যাভিজারের পজিশন ইজ হিয়ার অ্যান্ড পেড্রো পোরো ইজ মুভিং, সো হি হ্যাজ টু হি নিডস টু বি হিয়ার। আচ্ছা, ওই যে যেটা বললাম আসলে স্যাভিজার নো ডাউট অ্যাবাউট ইট টপ ক্লাস ফুটবলার, বাট সামটাইমস ইন দিস লেভেল অলসো কখনো কখনো প্লেয়াররা অ্যাকচুয়ালি তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো ভুল করে। সো এই কারণে কিন্তু এটা খুব কস্টলি হয়ে যায়, কারণ সে যদি আগেই দেখতো যে পেড্রো পোরো ইজ কামিং, বিকজ দিস ম্যান কিন্তু লামিন ইয়ামাল মিন্টু ইজ ভাই নট মনে হয় সে ডেঞ্জারাস নাও। ভাবেনি যে পেড্রোকে আসলে পাসটা দিবে এবং সে হেড থেকে গোলটা করতে পারবে, এমন কিছু নট অনলি থাকে। দ্যাট, কারণ এখানে জিনিসটা হচ্ছে যে অ্যালেক্স বায়ানা যখন যাচ্ছে, এটা একটা প্লেয়ারের অটোনোমাস কোয়ালিটি। এখানে কিন্তু পাস ক্রস করার কোনো চ্যানেল আর নাই, ইউ সি। তাকে ব্যাকেই দিতে হয়েছে আর কি, এটাকে বলে কাটব্যাক অ্যাকচুয়ালি, কারণ এভরিবডি উইল মুভ টুয়ার্ডস হিজ ওন গোল। তো কাটব্যাকটা অথবা এরিয়াল ক্রসটা যদি আমি নিচে করি, হুইপড এরিয়াল ক্রস এই এলাকাতে অথবা এই জোনে, এখানে সামবডি উইল বি স্টে হেয়ার নর্মাল। এখানে আইদার মেবি ওয়ার জাবাল, কারণ ওয়ার জাবাল লিঙ্ক আপ করে কিন্তু ড্যানি অলমের সঙ্গে ওইখানে গিয়েছে। এবং অপোজিট ওয়াইড মিডফিল্ডার যেটা হচ্ছে লামিন ইয়ামাল, সে কিন্তু একদম আউটসাইডে ইন্টেনশনালি, সে আসেও না এইখানের মধ্যে। পেড্রো পোরো আসছে এখানের মধ্যে টু গিভ সারপ্রাইজ সামটাইমস। ওকে, প্রতিপক্ষকে ধোকা দেওয়ার জন্য আসলে এই কাজটা, তাদের টেকনিকটা ছিল। আমরা আবারও গোলটা আসলে রেফারির ভিউতে দেখতে পাচ্ছি। এবং সাবিরজার ওখানে একদম নো ম্যানস ল্যান্ডে সাবিরজার। মানে আমি বোঝাই যখন যাচ্ছে যে আমি যখন ট্র্যাক করে আসতেছি, তো ডেফিনেটলি আই হ্যাভ টু টেক দ্য অপোজিশন প্লেয়ার অলসো। তার মানে প্রতিপক্ষকে আসলে এই জায়গাটাতে দৃষ্টি রাখা উচিত ছিল যে কখন কোন জায়গা থেকে গোল হয়ে যেতে পারে। You see the Sabitzer? See Sabitzer? Late. সে একটু মানে একটু পিছিয়ে ছিল আর কি, তার কারণ ফ্র্যাকশন অফ সেকেন্ড ডিফারেন্ট হয়ে যায় সিনারিওটা একেবারে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, ওকে। which is very difficult. আমরা যদি 3 নাম্বার গোলটা দেখতে চাই, দর্শকদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছিল স্পেনের। মাঝবার থেকে আস্তে আস্তে করে বিল্ড আপ করে শুরু করেছে এবং একদম মানে
তখন অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছিল যে অস্ট্রিয়ান ব্যাকলাইন আসলে তারা তখন খেলাটা ছেড়ে দিয়েছে এমন ছেড়ে কিছু? দিয়েছে, এবং আমার কাছে ছেড়ে না, মানে দে আর ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড। মানে যেটা বলছিলাম যে এক পেশে দাপটে কি ম্যাচটা আমরা দেখেছি কিনা। আপনি দেখেন ব্যাকলাইনের অবস্থা দেখেন, ইয়েস হি ইজ মুভিং অ্যান্ড অনলি হি ইজ ওয়াচিং, ইউ সি পিছনে তার তো রিয়াক্ট করার কথা ছিল কীরকম। ইভেনচুয়ালি দ্য সেন্ট্রাল ব্যাক অলসো, ওই যে বললাম একটা জিনিস, ইফ আই ড্রপ আই হ্যাভ টু সি দ্য বল, আই হ্যাভ টু সি দ্য ম্যান অলসো। দিস ইজ নর্মাল বিহেভিয়ার অফ এ প্লেয়ার, ট্যাকটিক্যাল বিহেভিয়ার। এবং সে একাই আসলে প্রায় 5-6 জনের মতো কিন্তু প্লেয়ার ছিল তাদের অস্ট্রিয়ার, তাকে একাই ফেলে আসলে সে দৌড়ে গেছে সেই জায়গার সেই স্পিডটা। এবং এই পাসটাও কিভাবে, যেভাবে আমি যদি আরেকটু পিছনে থেকে রিপ্লাইটা দেখতে চাই, এই পাসটা কিভাবে এসেছে? ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। কোকোরিয়া মানে ব্যাকলাইনের সামনে থেকে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে যদি গোল করতে হয় তাহলে মানে ক্রিয়েটিং পজিশন ফ্রম হুইচ টু ক্রস দ্য বল, যে ক্রসটা করতে চাই, ক্রিয়েটিং পজিশনটা ক্রিয়েট করা। ইফ ইউ রিসিভ দ্য বল ইন ফ্রন্ট অফ ইমিডিয়েট অপোনেন্ট, এটা বেসিক থিংস। ক্রস দ্য বল বিহাইন্ড মানে কি, কার বিহাইন্ড? ব্যাকলাইনের বিহাইন্ডে, বিকজ আই এম রিসিভিং দ্য বল ইন ফ্রন্ট অফ ইমিডিয়েট অপোনেন্ট, তাদের সামনে। তাহলে আমি এখন কোথায় ক্রস করব? বিহাইন্ড, তার পিছনে ক্রস করব। ইফ আই রিসিভ বিহাইন্ড দ্য মানে বল বিহাইন্ড দ্য ইমিডিয়েট অপোনেন্টের পিছনে রিসিভ করলাম, ব্যাকলাইন এখানে, তাহলে আমি এখন ক্রস কোথায় করব? ইন ফ্রন্ট অফ দ্য অপোনেন্ট। ইন ফ্রন্ট মানে কীভাবে? আমি রিসিভ করার সঙ্গে সঙ্গে তো দে উইল মুভ টুয়ার্ডস দেয়ার ওন গোল, তার মানে তাদের সামনে। সো এখানে এক্স্যাক্টলি ওইটাই করলো যে কোকোরিয়া বলটা ধরলো এবং জাস্ট বিহাইন্ড দ্য ব্যাকলাইনে বলটাকে সে একটা লো ক্রস করে দিল। ওইখান থেকে অ্যাকচুয়ালি ওয়ারজাবাল রান করলো, কিন্তু রান করার সঙ্গে সঙ্গে যে রিয়াকশন এবং বডি ল্যাঙ্গুয়েজ অস্ট্রিয়ান প্লেয়ারদের ইন দিস লেভেল, ইট ইজ আনএক্সপেক্টেড, ইন দিস লেভেল quite impossible. You see how they're reacting. You see to midfielder, the holding midfielder. তারা আগে থেকেই কিন্তু থেমে গেছে দৌড়ানোটা। Actually they were frustrated. মানে এই জায়গায় কি আপনার কি মানে মাঝখানে মনে হচ্ছিল কিনা একজন প্লেয়ার আরেকজনকে বলছে যে মানে তারা কেন I don't know actually কি তারা বলছিল, এটা তো বলতে পারবো না। মানে তাদের হাতের মুভমেন্ট দেখে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের কাছে মনে হচ্ছিল আর কি, যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি যে সিম্পলি ইট ওয়াজ, আই ক্যান সে, হোয়াট ক্যান আই সে, ইট ইজ রিডিকুলাস, ইউ সি। পস যদি একটু ব্যাকের থেকে একটু পজটা আমরা করি, তাহলে একটু ব্যাকে যদি যাওয়া যায়। আমরা উল্লাস দেখছি আছো ওয়ারজাবালের 2টা গোল। আমরা যদি একটু ব্যাকে গিয়ে দেখতে চাই গোলটা, যখন কোকোরিয়া পাসটা করে ঠিক ওইখানে পস, এই যে এইখানে পস ইউ সি হাউ মেনি প্লেয়ার্স, হি ইজ অ্যালোন। 6 জন প্লেয়ার আছে, তারা কেউ আসলে দৌড়ে পাচ্ছে না। কোকোরিয়ার কাছে বল, হি শুড বি হিয়ার, এবং দ্য রেস্ট অফ আদার্স প্লেয়ার। আমি আপনাকে সেটাই বলছিলাম, একটু যদি আমরা পেছন দিকে যাই, যখন পাসটা দেয় তখনও কিন্তু এই প্লেয়ারটা আসলে তাকে আটকাতে পারেনি বলটা। তার মানে কি ওই জায়গাটা তারা খেয়ালই করেনি তাকে, কারণ তাকে তো ফলো করেই উঠে আসছিল। নো, খেয়াল করাটা না করাটার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে ওকে হি প্লেড বল, কুকুরিয়া পাস করছে, কিন্তু রেস্ট অফ আদার প্লেয়ার, হাউ মেনি প্লেয়ার্স? 6 players here. ওয়ারজাবাল is alone. You see the defending unit and the distance between the central back and the full back. What they are doing? They are only watching the game. তার মানে ম্যাচটা পুরোপুরি আসলে ছেড়ে দিয়েছে যখন 2টো গোল হজম করেছে অস্ট্রিয়ার। মানে আনবিলিভেবল অ্যাকচুয়ালি ইউরোপের দলের সাথে আসলে এইভাবে, এবং শেষ পর্যন্ত গোলরক্ষকও আসলে আটকাতে পারেনি বলটা, তার একদম পাস দিয়েই। You see, আনবিলিভেবল। আমরা দেখতে চাই পরবর্তী ম্যাচটা, যেটা বলছিলাম আসলে ক্রোয়েশিয়া এবং পর্তুগালের ম্যাচটা, কারণ পরে নকআউট পর্ব যেটা রাউন্ড অফ 16 আছে সেখানে কিন্তু তাদের খেলা হবে। আমরা যদি একটু দুই দলের হেড টু হেড পরিসংখ্যান একটু যদি দেখতে চাই, সেই জায়গাতে আসলে কারা এগিয়ে রয়েছে। আমরা দেখছি যে পর্তুগাল বল পজিশনে কিন্তু 60% এগিয়ে ছিল, ক্রোয়েশিয়ার থেকে 20% এগিয়ে ছিল তারা। গোলমুখে শট তারা 3টি নিতে পেরেছিল মাত্র, আর ক্রোয়েশিয়া কিন্তু বেশি নিয়েছে, 6টি নিয়েছে। সফল পাস 91% করেছে পর্তুগাল, 84% করেছে ক্রোয়েশিয়া। সেভ করতে হয়েছে পর্তুগালকে বেশি, 5টি, এবং 2টি সেভ করেছে ক্রোয়েশিয়া। হলুদ কার্ড তারা 1টি খেয়েছে পর্তুগাল, আর হলুদ কার্ড 2টি ক্রোয়েশিয়া খেয়েছে। আমরা যদি গোলের পরিসংখ্যানটা একটু দেখতে চাই, যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো এবং গোল করেছে, এবং নকআউট পর্বে তার এইবারই কিন্তু প্রথম গোল হয়েছে। সেই জায়গাতে আমরা যদি গোলগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই, এবং
সব শেষে আসলে নাটকীয়তা ছিল একদম মানে অতিরিক্ত সময়ে, যখন 10 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে তারপরেও কিন্তু মিন্টু ভাই পজ করেনি, কারণ 10 মিনিট সম্ভবত অতিরিক্ত সময় দিয়েছে। 2 মিনিটের বেলায় কিন্তু সেই গোলটা হয়েছিল, যেটা পরবর্তীতে বাতিল করা হয়েছে। গোলটা আমরা যদি গোলগুলো আসলে একটু দেখতে চাই, পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচের গোলগুলো, যেটা শুরুতে হয়েছিল 53 মিনিটে এবং ক্রোয়েশিয়া এগিয়ে গিয়েছিল, সেই গোলটা যদি একটু আমরা অ্যানালাইসিস করতে চান, জটলার মধ্যে একটা গোল হয়েছে। এটা তো আমার ধারণা পেনাল্টিটা, আমরা ফার্স্ট গোলটা ছিল প্যারিসিসের গোল ছিল, ফার্স্ট গোল। এক্স্যাক্টলি, আমরা ক্রোয়েশিয়ার 53 মিনিটের গোলটা একটু দেখতে চাই। সেই গোলটা, এটা পেনাল্টি শুটআউট থেকে গোলটা হয়েছে। এটা পর্তুগালের সমতায় ফেরার যে গোলটা হয়েছিল, আমরা ক্রোয়েশিয়ার প্রথম গোলটা দেখতে চাই। এবং ক্রিস্টিয়ানো রোনালদো স্বাভাবিকভাবে পেনাল্টি থেকে আসলে তিনি শুটআউটে গেলে তিনি আসলে সফলতা পাবেন। এবং অনেকে বলে যে রোনালদো কোটায় আসলে যেভাবে আসলে কোটায় পেনাল্টি শুটআউট করে, আমরা সম্ভবত ওই প্যারিসিসের গোলটা দেখতেছি। আমরা এইবার ক্রোয়েশিয়ার প্রথম গোলটা দেখতে পাচ্ছি, ক্রোয়েশিয়ার যে গোলটা করে আসলে এগিয়ে গিয়েছিল। এখানে একটা জিনিস হচ্ছে যে মানে যদি দেখেন আপনি প্যারিসিসকে, প্যারিসিস কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত মনে হয় 2-3টা গোল করেছে, এবং সে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে অ্যাকচুয়ালি লেফট ফুলব্যাক পজিশনে খেলছে, এবং গার্দিওল তাকে কিন্তু স্টার্টিং 11-এ দিচ্ছে না, সে ম্যানচেস্টার সিটির হয়ে খেলে। এবং প্যারিসিসকে এখানে দেওয়ার কারণটা হচ্ছে যে মানে কোচের কিছু প্ল্যান। অ্যাকচুয়ালি যদি আমরা ক্রোয়েশিয়ার এখন স্টার্টিং 11 দেখি, তাহলে এখানে নাম্বার 9 পজিশনে হচ্ছে বুদিমির, এবং লেফট সাইডে হচ্ছে বাতুরিনা। নাম্বার 10 পজিশন হচ্ছে সুসিচ, অ্যাকর্ডিং টু 4-2-3-1 ফরমেশন। রাইট সাইডে হচ্ছে ব্লাসিস, কখনো এখানে প্লাসিসও নামে, এবং দুটো হোল্ডিং মিডফিল্ডার কোভাসিস এবং হচ্ছে মদ্রিস। তাহলে এখানে যদি প্যারিসিসকে উপরে নেয়, আইদার বুতারিনা তাকে অ্যাকচুয়ালি বেঞ্চ করতে হবে, অথবা ব্লাসিস তাকে বেঞ্চ করতে হবে। সো এই প্যারিসিস কিন্তু হি ক্যান প্লে লেফট ফুলব্যাক। এবং যদি 3-5-2 ফরমেশনও দেখি আমরা, যে লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং তারও আগের ওয়ার্ল্ড কাপেও কখনো কখনো অকেশনালি সে কিন্তু অ্যাকচুয়ালি 3-5 মিডফিল্ডার হিসেবে ওয়াইড মিডফিল্ড পজিশনে খেলেছে। সো এই কারণে তাকে এখানে ইনক্লুড করা অ্যাকচুয়ালি এই পজিশনে, এবং হি ডিড ভেরি ওয়েল। কিন্তু এইখানে যেটা হচ্ছে যে মানে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া প্রথমে লিড নেওয়ার পরে অ্যাকচুয়ালি পেনাল্টি থেকে পর্তুগালের ইকুয়ালাইজ, এবং তারপরে আবার ঠিক 90+ মিনিটে আপনার র্যামোসের গোল, এডিশনাল টাইম। এর মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, নিশ্চয়ই হয়তো ওগুলির ক্লিপস আপনার কাছে থাকতে পারে, যে ক্রোয়েশিয়ার 3টা গোল অফসাইডের জন্য বাতিল করা হয়েছিল, এবং ক্রিস্টিয়ানো রোনালদোরও তো একটা গোল ছিল। তাহলে বিষয়টা হচ্ছে যে এগুলি তো আসলে আমরা আলোচনা করব, হয়তো সমালোচনা হবে, কিন্তু বিতর্ক কিন্তু আসলে কিন্তু হচ্ছে, এবং বিতর্ক কিন্তু থেমে নেই। বিশেষ করে ভার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং অনফিল্ড রেফারির এই ধরনের সিদ্ধান্তগুলোতে অনেক সমস্যা তৈরি হচ্ছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন দল সেটা থেকে রিয়্যাক্ট করছে। কিন্তু আমাদের কাজ কিন্তু সেটা না অ্যাকচুয়ালি, কারণ অ্যাকর্ডিং টু লজ অফ দি গেম, লর ইন্টারপ্রিটেশনটা অ্যাকচুয়ালি রেফারি, মানে ফিল্ড অফিসিয়াল রেফারি এবং হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরাই সিদ্ধান্তটা নেয়। কিন্তু কখনো কখনো দেখা যায় যে কিছু কিছু সিদ্ধান্ত একই অফেন্সের জন্য 2 ধরনের সিদ্ধান্ত হয়, অ্যাকচুয়ালি তখনই বিতর্কগুলো তৈরি হয়। কারণ গতকালকে রাতের ম্যাচও আপনার এই ধরনের একটা বিতর্ক ছিল পেনাল্টি নিয়ে, আজকেও কিন্তু এই একই ঘটনা ঘটলো। তাহলে প্রতিদিনই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এবং এটা নিয়ে একটা বিতর্কের জন্ম নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা তো আর আমি বা আমাদের আসলে মানে মন্তব্য করা উচিত নয়, কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে অনেস্টলি এই সিদ্ধান্তগুলোর কারণে আমরা যেহেতু ভারের ইন্ট্রোডিউসটা ফিফা করেছে হচ্ছে কন্ট্রোভার্সি যাতে কম হয়, বিতর্ক যাতে কম হয়, এবং কোনো দল যাতে আসলে কোনোভাবে ডিপ্রাইভ না হয়। তো আলটিমেটলি তো সেই ঘটনাই ঘটছে। সো আমার ধারণা হয়তো এগুলি নিয়ে ফিফাও আসলে ইনভেস্টিগেট করবেন, কারণ অলরেডি কিন্তু কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপারে ব্রাজিল কিন্তু অফিশিয়ালি অলরেডি কিন্তু কমপ্লেইন করেছে, ভিনির যেটা হ্যাট্রিক হওয়ার কথা ছিল। অ্যাবসলিউটলি, এবং ওই রেফারিকে কিন্তু পানিশমেন্টের আওতায় আনা হয়েছে যতটুকু আমি জানি সোফার। তো আলটিমেটলি কি হবে, আপনি একটা ফাইন করলেন বা রেফারির বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিলেন, কিন্তু ওই পয়েন্টটা যদি কোনো একটা দল হেরে যায়, সে তো তার 3 পয়েন্ট পেল না, সে তো তার ম্যাচের রেজাল্ট আর ফেরত পেল না। সো এই বিতর্ক থাকবেই, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি
ফুটবল চলবে এবং আলটিমেটলি হচ্ছে যে এগুলি অনেক সময় আপনাকে মেনেও নিতে হবে। যেমন কালকে আমরা বলছিলাম যে সেনেগালের যে ম্যাচটা ছিল সেখানে খেলা শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু ভিআর এর যে অ্যানালাইসিস করে পরে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, 120 মিনিটে পরবর্তীতে পেনাল্টি শুটআউট নিয়েছে। এই যে খেলা শুরু হচ্ছে, এইগুলো নিয়ে ফিফা আসলে কি বলে সেটা নিয়ে আমরা আপনার থেকে শুনবো, তবে বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেখছেন এখন মাঠে। মিন্টু ভাই, আপনি যেটা বলছিলেন যে বিতর্ক কিন্তু একদম ম্যাচের বিশ্বকাপের প্রথম থেকেই শুরু হচ্ছে। আমরা যেটা দেখতে চাই, আমরা তো দুটো গোল দেখে ফেলেছি, ক্রোয়েশিয়া এবং পর্তুগালে। আমরা যদি শেষ গোলটা একটু দেখতে চাই, শেষ গোলটা যদি একটু দেখতে চাই, যেটা আসলে সমতা ভাঙার যেই গোলটা ছিল, সেই গোলটা এটা আমরা একদম পর্তুগালের শেষ গোলটা দেখতে চাই। এই তো পেনাল্টির ইয়াটা বোধহয় নাকি এটা? হ্যাঁ, এটা ছিল, এটা হচ্ছে শেষ গোলটা পর্তুগালের, যেটা সমতায় ভাঙার গোল ছিল। আপনি দেখেন, আনবিলিভেবল। 1 2 3 জনের মাঝখানে এবং গোমেজ, যেটা বলছিলাম আর কি, এটা কি ক্রোয়েশিয়া টিমের থেকে আসলে এক্সপেক্টেড কিনা যে গনজালো রেমেস, মানে এইখানে ওই যে বললাম একটু আগে আপনাকে যে কিছু কিছু জিনিস হয় যে যখন আমরা এই লেভেলে এই জিনিসগুলো দেখি, যেটা একটু আগে আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখলাম যে প্লেয়াররা দেখছে শুধু বল ওরিয়েন্টেড তাদের ফোকাস, কিন্তু আসলে ম্যান ওরিয়েন্টেড না, কিংবা স্যাভিজারের যেই ট্র্যাকটা না করা। এখানেও আপনি দেখেন যে মানে আউট অফ নাথিং 3জন প্লেয়ার, এবং 3জন প্লেয়ারের মাঝখানে থেকে সে কিভাবে আসলে হেড করলো এখানের মধ্যে, এবং এটা গোলকিপারের জন্য আসলেই খুব ডিফিকাল্ট। এবং এই ডিস্টেন্স থেকে, এবং একদম মানে লেফট সাইডের টপ কর্নারের একটু নিচে দিয়ে বলটা আসলে পোস্টে চলে যায়। কিন্তু মানে এইখানে প্লেয়াররা কিভাবে, হাউ ইজ ইট পসিবল, আমি এইখানে এটা বুঝতে পারছি না। এবং ইভেনচুয়ালি এইখানের যে মিস্টেকটা, রাইট ফুল ব্যাক, এবং রাইট ফুল ব্যাক ছিল স্টানিসিস, ও যখন রাইট ফুটে আনলো বলটা, সেটা হচ্ছে যে আমি তখনই তো আমাকে চিন্তা করতে হবে যে সে রাইট ফুটে ইনসুইঙ্গার করবে ওইখানে, তাহলে আমি কি ওকে অ্যালাউ করবো বিংয়ের রাইট ফুল ব্যাক? ইফ আই এম রাইট ফুল ব্যাক, আমি দেখছি যে উইঙ্গার আসতেছে, উইঙ্গার এখন ভিতরে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি তো আমার এখানে আসার কথা। আমি চেষ্টা করব তার ক্রসিং চ্যানেলটা কিভাবে বন্ধ করতে পারি, আটকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি যদি এখানে আসতাম তাহলে ক্রসিংটা তো সেইভাবে করতে পারতো না। সে ভিতরের দিকে বল টাচ করে আসতেছে ড্রিফট করে, আমি তাকে এইভাবে অ্যালাউ করতেছি এই চ্যানেলটা ওপেন করে দিয়ে। গ্যাস, আমি যদি এখানে আসি তাহলে তো সে এই চ্যানেলে ক্রসটা কমফোর্টেবলি করতে পারে না, নাম্বার 1। কারণ এইখানে আমার ডাবল ডিফেন্ডিংয়েরও প্লেয়ার চলে আসছে, সে এখানে বল নিয়ে যেতে পারবে না। সো আই উইল নট ক্লোজ ডাউন হিম, আমি কেন তাকে ক্লোজ ডাউন করবো না? ইয়া, নাম্বার 1। নাম্বার 2, যখন করেই ফেলছে ওইখানের মধ্যে, মানে আনবিলিভেবল এখানে যে প্লেয়ারদের পজিশনিং, মানে এটা কিভাবে সম্ভব এখানের মধ্যে? হ্যাঁ, এই যে প্লেয়ারটা, সামনের যে প্লেয়ারটা ছিল, আমি যদি এখানে থাকি আর পিছনে আছে এইখানে, তাহলে বেসিক থিংস হচ্ছে যে একদম বেসিক কথা, যে বল আসতেছে, আমাকে বলটাতে অ্যাটাক করতে হবে। হ্যাঁ, নট টু স্টে হিয়ার, আমি বলে অ্যাটাক করব, বিকজ আমি একটা প্লেয়ার হিসাবে, মানে বিং এ প্লেয়ার, আমাকে বলের ট্র্যাজেক্টরি তো বুঝতে হবে, ইনসুইঙ্গার হয়ে আসতেছে, বলের গতিপথটা আমাকে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টিসিপেশন বিং এ প্লেয়ার, আমার অ্যান্টিসিপেশনও থাকতে হবে, বলের ট্র্যাজেক্টরি আমাকে বুঝতে হবে, দেন আমি ওই অনুযায়ী আমার ডিসিশনটা নিব। ইয়া, একটা ডিসিশন নিব অথবা অন্য আরেকটা ডিসিশন নিব, অল্টারনেট ডিসিশন। তো সিম্পলি এই লেভেলে আপনি যদি এই ধরনের মিস্টেকগুলো হয়, এটার কোনো অ্যান্সার নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা একটু অফসাইডের যে ফাউলটা ধরা হয়েছিল, সেই অফসাইডের গোলটা আমরা দেখতে চাই। অফসাইডের কারণে পরবর্তীতে যে গোলটা রেফারি বাতিল করে দিয়েছিল, খালি চোখে দেখলে আসলে এটা ফ্রেশ একটা গোলই হয়ে যায়, তবে ভিআর এর অ্যানালিসিসের পর আসলে এই সিদ্ধান্তটা নিয়েছেন রেফারি। ইভান প্রথমে পাস দেয়, তারপর হচ্ছে হেডে লাগে, পরে কিন্তু পর্তুগালের একজন যার পায়ে কিন্তু লেগেছিল। মেন আইনের ইয়াটা হচ্ছে যে যখন বলটা ওইখান থেকে ক্রস করছিল, আমরা যদি একটু ওই জায়গাটাতে ফেরত যেতে, আমরা যদি ইভানের প্রথম পাসটা থেকে যদি একটু যেতে চাই, একদম যেখান থেকে অ্যাকচুয়ালি ক্রসটা করছিল, আমরা সেখানে ফেরত যদি যেতে পারি, তাহলে একটা জিনিস বোঝা যাবে, যখন সে কিক করছিল বলের মারার জন্য, পাটা যদি আরো একটু শুরু থেকে একটু রিপ্লেটা দেখতে চাই, একদম শুরুর পাসটা যেখানে আরো পিছনে, আরো একটু পেছনে, একদম প্রথম পাস থেকে ডি বক্সের ভেতর থেকে যে পাসটা দিয়েছিল, সেই
আমরা আরেকটু একদম শুরু থেকে গোলটা যদি দেখতে চাই, এটা না আরো পিছনে আর ওই একটু যেখানে পেছনে বলটা যেটা মারছিল, তখন তার পজিশনটা কি আসলে অফসাইড ছিল কিনা, যদিও ভিআরে এটা ওরা আরেকটু দেখিয়েছে পেছনে আমরা যাওয়ার যে it was সুযোগ offside। রয়েছে আমাদের, আরো পিছনে এই যে এখান থেকে এটা এই অ্যাঙ্গেল মিস করে গেছে, ওই পিছনের অ্যাঙ্গেল দেখাইতে হবে যে বল যখন আসছিল আসলে যে যদি অ্যাঙ্গেলটা আই লেভেলের বা টপ শটের যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে আমরা সেটা থেকে, যেটা টপ শটে আমরা একটু আগে দেখছিলাম যে শটটা, এই জার্সি নাম্বার 15 তার পিছনে হলো জার্সি নাম্বার, এটা না, এটা কি সেটা? আচ্ছা এনিওয়ে এটা যেহেতু একটা জিনিস হচ্ছে যে রেফারির ডিসিশন এবং হচ্ছে ভার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, সো আপনাকে তো এটা মানতে হবে, ইউ হ্যাভ নাথিং টু ডু, মানতেই হবে আপনাকে। কিন্তু কখনো কখনো আসলে কিছু কিছু সিদ্ধান্তগুলো অনেকটা আমার কাছে যেটা হার্শ সিদ্ধান্ত মনে হয়, এতে আসলে একটা দল ডিপ্রাইভ, এই ধরনের ঘটনা তো অলরেডি ইতিমধ্যে আমরা দেখেছি। আপনি যদি সেনেগালের এবং বেলজিয়ামের ম্যাচের কথাই বলেন না কেন, সো ইট ওয়াজ হ্যাপেন্ড, ওইখানেও একই ঘটনা ঘটছে। এনিওয়ে ইভেন আপনারা যদি দেখেন আফকনের কথা যদি আমরা বলি, আফ্রিকা কাপ অফ নেশনস, মরক্কোকে পরে চ্যাম্পিয়ন করা হয় এই একদম সেনেগালের সামনে। সেনেগালের, এবং তারা কিন্তু মাঠ ছেড়েও চলে গিয়েছিল, বিতর্কিত প্রথমে মাঠ ছেড়ে চলে গিয়েছিল এবং সিদ্ধান্ত সাদিও কারণে। মানে অ্যাকচুয়ালি জিনিসটাকে মানে নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং ম্যাচটা শেষ করে তারা, কিন্তু হুইচ ইজ ভেরি আনফরচুনেট, আপনি টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার অনেকদিন পরে গিয়ে আবার এই জিনিসটা হয়। এবং এক্স্যাক্টলি সেম থিং ওয়াজ হ্যাপেন্ড উইথ সেনেগাল অলসো। মানে সেনেগাল বলছিল যে তাদের এই এই ট্রফিটা যে এখন, মরক্কোকে পজ। দিতে হয়েছিল। ইয়েস, বল ট্রাভেল, পজ আমরা যদি ওই জায়গাটা একটু পজ, পজিশনটা এখন হচ্ছে অফসাইড পজিশন, হি ইজ Okay, অফসাইড। okay. কিন্তু কথা হচ্ছে বল নাও এখানে, তাহলে বলটা যখন মারছিল, যখন কিক করছিল অ্যাকচুয়ালি ওই সময়টাতে কি সে অফসাইডে ছিল কিনা, কারণ আমরা আমাদের এই ভিডিওতে এখানে দেখতেছি এটা হলো অফসাইড, কিন্তু বল তো এখন কোথায়, বল তো ট্রাভেল বল তো করতেছে, ওই মানে অনেক পরে বল পাস ওইখানে না, দিয়েছিল। যখন কিক করতেছে, কিক করার সময় অ্যাকচুয়ালি প্লেয়ারের পজিশন মানে কিক করার সময় কি তখন কাউন্ট করা হবে নাকি এখন যখন No, বলটা, যখন আমি বলটা মারতে চাচ্ছি Okay, তখন ওই থেকেই তো সময় count টা এখানে হবে। সিচুয়েশনটা কি, ইয়া কি এই সিচুয়েশনে বোঝা যাচ্ছে যে হি ইজ ক্লিয়ার অফসাইড, ওকে বাট বল পিছনে যাবে, ওকে তাহলে ও কোথায় ছিল এখন, বলটা যদি ওইখানে চলে যায় ওই প্লেয়ারের কাছে, তখন তার পজিশন কোথায় ছিল, ওয়াজ হি অফসাইড অর নো? আমরা যদি একটু পেছনে, এখন আর পেছনের দিকে ওইভাবে আসলে গেলেও পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে যে এখানে একটা ভিউই পাওয়া গিয়েছে গত রাত্রে, আমি দেখেছি, অন্য ভিউটা কিন্তু আসলে ওইভাবে পাওয়া যায় না, ওটা একমাত্র ভিডিও তারা সে অ্যাসিস্ট্যান্ট তিন রেফারি। চারটা যেহেতু ক্যামেরা একই সাথে মুভ করে, তারা আসলে ওই জায়গাটাতে ওইটা অ্যানালাইসিস পায়। করেছে এবং অনেকক্ষণ ধরে কিন্তু মানে এইটা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। মিন্টু ভাই, যখন যদি পেনাল্টিতে চলেও যেত, পেনাল্টি থেকে তাহলে নিশ্চিতভাবে পর্তুগালকে এগিয়ে রাখবেন আপনি। এটা বলা মুশকিল অ্যাকচুয়ালি, কারণ পেনাল্টিটা হচ্ছে 50-50 চান্সেস, এনিবডিজ গেম, কারণ ওইখানে একটা নার্ভের ব্যাপার। আপনারা অনেকে ভালো টিমগুলোকেও কিন্তু আমরা দেখেছি, যদি আপনি দেখেন জার্মানি আর ইয়ের ম্যাচের কথা যদি আপনি দেখেন, মানে কি অবস্থা ওইখানে, মানে আপনার মানে রেগুলেশন টাইমের খেলাতে হয়তো গোল করেছে, পেনাল্টি শুট আউট এসে মিস করেছে কাই হাভার্টস, ইয়া, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। আর টাই ব্রেকারের কথা অ্যাকচুয়ালি কখনোই বলা যায় না, এটা হচ্ছে তখন অ্যাবসলিউটলি গোলকিপার এবং হচ্ছে যে টেকার পেনাল্টি নিতে যায়, তার হচ্ছে নার্ভ এবং হচ্ছে গোলকিপারের কোয়ালিটি টু সেভ দ্য পেনাল্টি। আচ্ছা, তাহলে স্পেনের তো রাউন্ড অফ 16-এ স্পেনের সাথে কিন্তু পর্তুগালের ম্যাচ হবে, সেই জায়গাটাতে আসলে আমরা, আপনি গত বছর মনে আছে কিনা উয়েফা নেশনস লিগে যেটা হয়েছিল, যদি হারিয়েছিল। ইউরোপের দল এক্স্যাক্টলি পেনাল্টি শুট আউট সেটা ছিল, সেখানে প্রথমত ড্র হয়েছে। এইবারে বিশ্বকাপের তো আবহাওয়া আমেজটা একেবারে অন্যরকম, এইবার মানে কাকে এগিয়ে রাখবেন? এইখানে অ্যাকচুয়ালি আমি বলবো যে ইটস ভেরি ডিফিকাল্ট, কঠিন একটা ম্যাচ হবে, টাফ ম্যাচ হবে, এবং পর্তুগিজ দলেও বেশ কিছু কোয়ালিটি খেলোয়াড় রয়েছে যারা কিনা আসলে ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারে। আর স্পেনের কথা তো না বললেই হয়, লাস্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তারা। তো এইখানে যেটা হচ্ছে যে অফকোর্স এখানে খুবই ট্যাকটিক্যাল গেম হবে, এবং পর্তুগাল, আমি মনে করি যে স্পেন আজকে অস্ট্রিয়ার সঙ্গে যত সহজে কমফোর্টেবলি আসলে ম্যাচটা বের করে নিয়ে যেতে পেরেছে, এটা সম্ভব হবে না অ্যাকচুয়ালি পর্তুগালের সঙ্গে, এবং ইট উইল বি এনিবডিজ ম্যাচ। এবং একটা জিনিস হচ্ছে যে ওই ম্যাচে এমনও হতে পারে, এটা আমি হয়তো ধারণা করতেছি, এটা হাইপোথেটিক্যাল আলোচনা হয়ে যাবে, যে যদি যে দল প্রথমে গোল কনসিড করবে, ইট উইল বি মোর ডিফিকাল্ট ফর দেম, কারণ যখনই গোল একটা কনসিড হবে, যেই করবে আইদার শোধ পর্তুগাল করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। দেন আপনার প্রেশার উইল কাম, বিকজ আপনাকে তখন একটা গোল শোধ করতে হবে, দেন ইফ ইউ ওয়ান্ট টু উইন,
তাহলে 2 গোল করতে হবে। আর যদি আপনি সেটাকে ক্যারি করে নিয়ে যেতে চান, কোনো একটা দলের হয়তো এরকম মাইন্ডসেট থাকতে পারে যে আমরা এটাকে ক্যারি করে টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাব, অথবা চাইবো যে রেগুলেশন টাইমের মধ্যে খেলাটা শেষ করতে পারি কিনা। তবে এটা সত্যি কথা যে ক্রিস্টিয়ানো রোনালদো ইজ সাচ এ প্লেয়ার হু ক্যান মেক এনিথিং। এবং এখন পর্যন্ত কিন্তু 10টা গোলের রেকর্ড তারই কিন্তু রয়েছে, সর্বোচ্চ গোল তিনি এবং রয়েছে। আরেকটা কথা যদি আমি বলি, ধরেন এই লাস্ট 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল, ওকে? এর আগের বিশ্বকাপগুলোতে যদি আমরা দেখি, ইফ আই এম নট রং, যে পর্তুগাল তাদের যে কোনো জেনারেশনেই ওই ইউসিবি থেকে শুরু করে 3বার শুধুমাত্র তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে। এক ক্রিস্টিয়ানো রোনালদোর কারণেই আপনি দেখেন সারা পৃথিবীব্যাপী পর্তুগালের আলাদা একটা ফ্যান বেস তৈরি হয়েছে, শুধুমাত্র জাস্ট বিকজ অফ হিম। এবং 6টা বিশ্বকাপ খেলা, ইউরো নেশনস কাপ চ্যাম্পিয়ন হওয়া, তো এটা তো অ্যাকচুয়ালি তার সময় হচ্ছে। তবে মিন্টু ভাই 6বার বিশ্বকাপ খেলে ফেলেছে, এবারই প্রথম নকআউটে তিনি গোল করতে পেরেছেন। এটা কি একজন বড় তারকার জন্য আসলে এটা কি আক্ষেপের জায়গা কিনা যে মানে 6টো বিশ্বকাপ খেলে ফেলেছে? 2000 যদি সম্ভবত 2018 বিশ্বকাপ যেটা হয়েছিল তখন সম্ভবত তিনি হ্যাটট্রিক করেছিলেন স্পেনের বিপক্ষে, এবং সেটা স্পেনের বিপক্ষে ছিল। মানে বোঝাই যাচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর স্পেনের বিপক্ষে পরিসংখ্যানটা ভালো। আমরা আরো কথা বলবো বিশ্বকাপ নিয়ে, তবে আরো একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। ভাই, সকালবেলা আরেকটা ম্যাচ ছিল সুইজারল্যান্ডের সাথে, সেই ম্যাচটা আসলে আলজেরিয়ার সাথে, এবং আমরা অনুমেয়ই ছিল আসলে এই ম্যাচটা সুইজারল্যান্ড জিতে যাবে। সেই ম্যাচের যদি পরিসংখ্যান একটু দেখতে চান, সুইজারল্যান্ড তবে পিছিয়ে ছিল, 45% বল পজিশন ছিল তাদের, আলজেরিয়ার পজিশন ছিল 55%, এবং 5টি তাদেরকে গোলমুখী শট নিয়েছে সুইজারল্যান্ড, 2টি নিয়েছে আলজেরিয়া। সফল পাস 81% ছিল এবং 85% সফল পাস করেছে আলজেরিয়া। সেভ করতে হয়েছে 2টা, সমান সমান তারা করেছে, এবং 2টো হলুদ কার্ড রয়েছে আলজেরিয়ার। এই ম্যাচটা আসলে যেটা বলছেন যে অনুমেয় ছিল আসলে যে আলজেরিয়াকে হারাতে পারবে সুইজারল্যান্ড, সেই জায়গাটা আসলে অবশ্যই, কারণ আপনি যথার্থই বলেছেন, সুইজারল্যান্ড টিম ভেরি গুড টিম। এবং আমি বলবো যে সুইজারল্যান্ডের 4-2-3-1 ফরমেশন, আলজেরিয়ারও 4-2-3-1 ফরমেশন। বাট আমরা যদি দেখি অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের খেলার স্টাইল এবং হচ্ছে যে তাদের কিছু কি প্লেয়ার, বিশেষ করে এম্বোলো এবং হচ্ছে গ্রানিট শাকা, মিডফিল্ড থেকে অ্যাকচুয়ালি শাকা পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করে। এবং এই এইজও এখনও কমেন্টেটরসরা বলতেছিল ডিউরিং ম্যাচ যে এখনও হচ্ছে যে সে মানে লিড করতেছে ওইখানের মধ্যে, যে আনবিলিভেবল প্লেয়ার। তো সুইজারল্যান্ড যে জিতবে আসলে সেটা বোঝা যাচ্ছিল। তবে আলজেরিয়া দে প্লেড ভেরি ওয়েল অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রেংথ। এবং এইখানে আমি বলবো যে তারা তাদের গ্রুপের লাস্ট ম্যাচটা ড্র করেছিল অস্ট্রিয়ার সঙ্গে, আমরা যদি একটু মনে করি 3-3 গোলে ড্র হয়েছিল, এবং সেটা করে কিন্তু অ্যাকচুয়ালি তারা কোয়ালিফাই করেছে থার্ড টিম হিসাবে। সো আমি বলবো যে এখানে সুইজারল্যান্ড আসলেই মানে ডিজার্ভ করে অ্যাকচুয়ালি জয়টা। এবং সুইজারল্যান্ডের কিছু কিছু প্লেয়ার, যেটা আমরা বলছিলাম, ব্যাকলাইনে যদি আপনি ম্যানুয়েল আকানজিকে দেখেন কিংবা রড্রিগেসকে দেখেন, প্ল্যান্টি অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার। এবং এখানে আমি আরেকটা প্লেয়ারের কথা না বললে নয়, সেটা হচ্ছে অ্যান্ডোয়ে এবং বার্গাস, 2টা হোয়াইট প্লেয়ার। এবং অ্যান্ডোয়ে কিন্তু সেকেন্ড গোল করেছে। সো ফার্স্ট হাফে কিন্তু তারা 2-0 গোলের লিড নিয়ে নেয়। এবং আর্লি গোল করার কারণেই হচ্ছে 10 মিনিটের মধ্যে অ্যাম্বোলো যখন গোল করে তখনই অ্যাকচুয়ালি প্যানিকটা শুরু হয় আলজেরিয়ার। এবং আমি একটা জিনিস দেখেছি যে আলজেরিয়া তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ এফোর্ট দিয়েছে, কিন্তু কিছু লিমিটেশনস আপনার অবশ্যই আছে। আপনি যখন দেখবেন যে অস্ট্রিয়া এবং স্পেনের খেলার লিমিটেশনসগুলো কোথায়, আমরা যেটা দেখেছি, অস্ট্রিয়া ইজ অলসো ভেরি গুড সাইড, কিন্তু স্প্যানিশ প্লেয়াররা মোর ট্রিকি উইথ বল, খুব দ্রুত তারা নিজের পজিশন চেঞ্জ করতে পারতেছে এবং অ্যাজাইল মোবাইল, যেটা অস্ট্রিয়ান প্লেয়াররা না। একটু ইউরোপিয়ান প্লেয়ার হওয়ার কারণে, একটু টল হওয়ার কারণে তাদের মুভমেন্টগুলো একটু স্লো। ঠিক এইখানে হচ্ছে আবার আরেকটা জিনিস, যে সুইজারল্যান্ডের কথা যদি আমি দেখি, যে ভার্গাস কিংবা অ্যান্ড্রয়ে ভেরি মাচ ট্রিকি, ভেরি মাচ ট্রিকি। সো এই জিনিসগুলোই হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা তৈরি করে, এবং একটা গেম প্ল্যান অফকোর্স। আর আলজেরিয়া টিমে তাদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথের সঙ্গে আসলে সুইজারল্যান্ডের স্ট্রেংথের অবশ্যই কিছুটা পার্থক্য রয়েছে, এবং সেটার ফলাফলও কিন্তু আমরা মাঠের পারফরমেন্সে দেখতে পেরেছি। তো আলজেরিয়া দে ডিড ওয়েল বিকজ, আরেকটা কথা বলবো যে আফ্রিকান ফুটবল ডে বাই ডে আসলে ইমপ্রুভ করছে। এবং এটা জোক না যে এই ওয়ার্ল্ড কাপে অলমোস্ট 7টা দল রাউন্ড অফ 32-তে খেলছে। সো আফ্রিকান ফুটবল আরও উন্নতি করবে অফকোর্স, কারণ হচ্ছে যে ইউরোপিয়ান টপ ক্লাস লিগগুলোতে তারা খেলছে, এবং সে কারণেই এটার আলটিমেট এফেক্ট বা রেজাল্টটা পাচ্ছে হচ্ছে সংশ্লিষ্ট দেশ, এবং হচ্ছে যে তাদের এই পারফর্ম করার ক্ষেত্রে এটাও একটা মুখ্য ভূমিকা রাখতেছে।
মিন্টু ভাই, কাল ভোরে আমরা দেখতে পারবো যে আর্জেন্টিনা এবং কেপ ভার্দে, আমরা বলাই হচ্ছিল যে আর্জেন্টিনা এই জায়গায় সলিড, তারা হচ্ছে এগিয়ে থাকবে সবকিছুতে। এই কেপ ভার্দে কিন্তু একদম গ্রুপ পর্ব থেকে প্রথমবার বিশ্বকাপ খেলার যে নকআউট পর্ব নিশ্চিত করেছে, চমক দেখাচ্ছে একের পর। আমরা ডিআর কঙ্গোই বলতে পারি উদাহরণস্বরূপ। এই জায়গায় আসলে কেপ ভার্দের কতটুকু, মানে যারা আসলে তো লো ব্লক করে আসলে খেলবে বা ডিফেন্সিভ হয়ে খেলবে, এই জায়গায় আসলে আক্রমণাত্মক বা যে সম্ভাব্য একাদশটা, সেটা আসলে কি শুরুতে লিওনেল মেসিকে আমরা পাবো কিনা, যেহেতু কেপ ভার্দের মতো একটা বলা যায় অনেক পিছিয়ে রয়েছে একটা দল। এখানে শুধু আমি একটা এক্সাম্পল দিতে চাই যে ডিআর কঙ্গো যদি গ্রুপ ম্যাচে আমরা দেখি, দুটি ফরমেশনে খেলেছিল, 4-4-2, এবং তাদের চেয়ে শক্তিশালী দল বিশেষ করে পর্তুগাল, এদের সঙ্গে আবার 5-3-2 এভাবে খেলেছে। এবং যখন রাউন্ড অফ 32-তে ইংল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছিল, সবাই কিন্তু আমরা ধারণা করেছিলাম যে তারা ওই মিড ব্লক লো ব্লক এটা নিয়ে খেলবে, কিন্তু তারা আক্রমণাত্মক অ্যাকচুয়ালি ফুটবলটাই 4-3-3 ফরমেশনে খেলেছে। সো আমরা এখন জানি না অ্যাকচুয়ালি কেপ ভার্দে কী করবে, এটাও আমরা বলতে পারবো কালকে যখন তাদের স্টার্টিং 11 দেখা যাবে, তাদের অ্যাপ্রোচিং এবং অ্যাটিটিউড কী হবে গেমে। কিন্তু যদি আমরা ধরেই নিই যে তারা গ্রুপ ম্যাচে যেভাবে খেলেছে, লো ব্লক ডিফেন্সিভ ব্লক নিয়ে কাউন্টার অ্যাটাক বেস খেলা, এবং সেটাই যদি করে, তবে আমি বলবো যে আর্জেন্টিনা দলের যেই প্লেয়ার্স কোয়ালিটি এবং এদের যে সক্ষমতা, আর্জেন্টিনা দে হ্যাভ গুড কোয়ালিটি প্লেয়ার্স, এবং ওই ডিফেন্সিভ ব্লক কীভাবে ভাঙতে হবে দে নোজ এভরিথিং। এবং এখানে লিওনেল মেসির মতো প্লেয়ার রয়েছে। আমরা একটা কথা বলি যখন লো ডিফেন্সিভ ব্লক নিয়ে খেলে, একটা হচ্ছে যে পাস্ট দ্য ব্লককে অতিক্রম করা কীভাবে, বাই টেকিং শুট টুয়ার্ডস দ্য গোল, যে ব্লকের ভিতর দিয়ে শ্যুট করা, লং রেঞ্জ শুটিংয়ে গোল করা, যেটা আর্জেন্টিনা টিমে ওই দ্যাট টাইপ অফ প্লেয়ার অনেক আছে, স্পেশালি লিওনেল মেসি। আর একটা হচ্ছে সোলো এফোর্ট দেওয়া, ইন্ডিভিজুয়াল এফোর্ট 1-2 কম্বিনেশন করে স্ট্রাইক করা। তো এই ধরনের কোয়ালিটি আর্জেন্টিনা টিমে যথেষ্ট রয়েছে। যদি আমরা দেখি যে এনজো ফার্নান্দেস কিংবা ম্যাকালিস্টার, ইভেন লিওনেল মেসি, সো আর্জেন্টিনা যত দ্রুত অ্যাকচুয়ালি গোল বের করতে পারবে, ততই অ্যাকচুয়ালি আর্জেন্টিনার জন্য আরও ম্যাচটা সহজ হয়ে যাবে। কারণ গোল দ্রুত বের করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আলটিমেটলি তাদের যে প্ল্যান সেটার থেকে বের হবে, তখনই কিন্তু স্পেসগুলো ছেড়ে আসবে। এটা নর্মাল সারা পৃথিবীতে প্রত্যেকটা টিমে। তখনই অ্যাকচুয়ালি আর্জেন্টিনার জন্য আরও বেটার হবে ওই স্পেসগুলো ক্যাপিটালাইজ করা, কারণ যেই কোয়ালিটি প্লেয়ার, সো এই কোয়ালিটি প্লেয়ার এবং টিমকে হ্যান্ডেল করা ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমি মনে করি যে ডিপেন্ডস করবে কেপ ভার্দে অ্যাকচুয়ালি কীভাবে শুরু করে, তাদের অ্যাটিটিউড কী, অ্যাপ্রোচিং কী, এবং সেটার উপরে বেস করে আর্জেন্টিনা টিমের অ্যাকচুয়ালি যত দ্রুত গোল বের করা যায়। এবং মেসিস টেরিটরি যেটা আমরা বলি যে মানে জোন 14 পেনাল্টি এরিয়া ওরিয়েন্টেড এলাকা, এখানে ফ্রি কিক পাওয়া মানে হচ্ছে 90% গোল চান্স। মেসি ওই টাইপের সেট পিস নেয় অ্যাকচুয়ালি। তো এগুলি হবে আসলে মেইন চ্যালেঞ্জ আমি বলবো কেপ ভার্দের জন্য, যেটা তারা গ্রুপ ম্যাচে যেটা করতে পেরেছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা দলের সঙ্গে, যে পার্ক করে বাস এবং 90 মিনিটস, মোর দ্যান 90 মিনিটস একটা টিমকে হোল্ড করে রাখা, এটা আমার মনে হয় না আর্জেন্টিনার সঙ্গে তারা সাকসেসফুলি করতে পারবে। কারণ একটা মাত্র গোল, যখন একটা গোল আর্জেন্টিনা দিতে পারবে, দেন দ্য সিনারি উইল বি ডিফারেন্ট, পুরো দৃশ্যপটই বদলে যাবে। মানে সেটা কি সম্ভব কিনা, কারণ আমরা দেখেছি স্পেনের বিপক্ষে ভোজিনা যেভাবে খেলেছে, একের পর এক গোলমুখে শট তিনি ঠেকিয়ে দিয়েছেন। এই জায়গাও তো নিশ্চয়ই আসলে আক্রমণটা আসবে এবং ভোজিনা সতর্কই থাকবেন। আমরা এটা ধরে নিতেই পারি যে ভোজিনা এই কাজটা করবে বা কেপ ভার্দেই করবে, কিন্তু আমরা এটাও ধরতে হবে যে দেয়ার ইজ মেসি, নট অনলি মেসি, এক মেসি ক্যান মেক দ্য ডিফারেন্স, বাট রেস্ট অফ আদার্স দে হ্যাভ দ্য কোয়ালিটি অলসো। এবং আর্জেন্টিনা টিমের একটা জিনিস হচ্ছে যে খেলার যে পেস এবং তাদের যে ফ্লুয়েন্সি, অস্ট্রিয়ার সঙ্গে আন্ডার প্রেসারে কিভাবে বল রিসাইকেল করছে। সো লো ব্লকের অ্যাগেনস্টেও ডেফিনেটলি আর্জেন্টিনা ওই ধরনের কোয়ালিটি রয়েছে যে তারা ওই লো ব্লকের যে ট্যাকটিক্স, বিটিং দ্য ব্লক ট্যাকটিক্স, এভরি ট্যাকটিক্স দে হ্যাভ টু অ্যাপ্লাই, এবং আলটিমেটলি যত দ্রুত গোলটা বের করে নিয়ে আসতে পারবে ফার্স্ট গোলটা, ম্যাচ উইল বি ইজি ফর দেম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা গোল করেছে 8টি, অ্যাসিস্ট রয়েছে 3টি এবং গোলমুখে শট রয়েছে 15টি। এবং বিপরীতে যদি একটু আমরা কেপ ভার্দেটা দেখতে চাই, তারা আসলে গোলের সংখ্যা খুব কম ছিল। আমরা গ্রুপ পর্ব থেকে তারা অপরাজিত হয়েই আসলে দ্বিতীয় রানার্স আপ হয়ে এসেছে কেপ ভার্দের। আমরা যদি একটু তাদের পরিসংখ্যানটা দেখতে চাই, তাদের গোলমুখে শট খুবই কম ছিল এবং গোল সংখ্যা তাদের থেকে, আর্জেন্টিনা থেকে খুবই কম ছিল, মাত্র 2টি গোল ছিল, অ্যাসিস্ট 1জন এবং গোলমুখে শট ছিল মাত্র 7টি। যেটা মানে বলছিলাম আর্জেন্টিনা একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, সেই জায়গায় কেপ ভার্দের গোল 7টি, সেইটা মানে তুলনাটা যদি করতে চাই কতটুকু পিছিয়ে থাকবেন, মানে পিছিয়ে রাখবেন আপনি? না, এখানে হচ্ছে যে মানে আমি এই স্ট্যাটিস্টিক্সের দিকে যেতেই চাচ্ছি না অনেস্টলি স্পিকিং, কারণ অনেক সময় স্ট্যাটিস্টিক্স এগুলি ডেটাই থাকে।
যে দেখা গেল 64% বল পজিশন যেই দলের সেই দল 2 গোলে হারলো, তার মানেটা কি? তো আমার এই 64% বল পজিশন দিয়ে লাভ কি? আরেকজনের হয়তো 30% বল পজিশন, সে 2 গোল দিয়ে আমাকে জিতে গেল। তো এইখানে হচ্ছে ইটস অল অ্যাবাউট এভরি ম্যাচ হলো ডিফারেন্ট একটা ম্যাচ, একটা আলাদা আলাদা ম্যাচের এনভায়রনমেন্ট, এবং ওইখানে বুঝতে হবে যে অপোজিশন টিমে লিওনেল মেসির মতো একটা প্লেয়ার যে কিনা মানে তাকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট এবং তাকে নিউট্রালাইজ করা খুব ডিফিকাল্ট। এই যে লাস্ট ম্যাচটাতে 20-25 মিনিট 30 মিনিট আগে মাঠে নামলো, হেঁটে হেঁটে খেলতেছে, একটা ফ্রি কিক পেলেও বাস একটা গোল করে দিয়ে চলে আসলো। তো এই ধরনের প্লেয়ার যখন একটা টিমে থাকে আর সে তার দলটা কিন্তু উজ্জীবিত, এবং এভরি প্লেয়ার্স তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে ডিউরিং দ্য ম্যাচ তারা দে ক্যান ডু এভরিথিং ফর মেসি আসলে। তো এটা একটা টিমের জন্য হলো অনেক বড় মোটিভেশন। দে আর সেলফ মোটিভেটেড এবং দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং দে নোজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ম্যাচ। এখানে এলিমিনেট, হেরে যাওয়া ছাড়া, বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প চান্স নেই, যেটা গ্রুপে আছে। গ্রুপ ম্যাচে একটা ম্যাচ খারাপ করলে সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচ থাকে, বাট এখানে নকআউট পর্ব যেহেতু সেহেতু আসলে সুযোগ থাকবে। এবং আর্জেন্টিনা কিন্তু আসলে তাদের পেনাল্টি যদি গোল শূন্য ড্র হয় শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে যাবে, এবং খুব স্বাভাবিকভাবে আসলে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনাকে নিশ্চয়ই আপনি এগিয়ে রাখবেন। মিন্টু ভাই অনেক সুন্দর একটা আলোচনা করেছেন, অ্যানালাইসিস করেছেন। আমি ওই পর্যন্ত যেতেই চাই না যে আর্জেন্টিনা রেগুলেশন টাইমে খেলা শেষ করতে চাইবে। নিশ্চয়ই আসলে আপনাকে বোঝাই যাচ্ছে যে আর্জেন্টিনা হয়তো বা সমর্থক হতে না, আমি আর্জেন্টিনার ফ্যান না, কিন্তু আমি মানে তাদের স্ট্রেংথের উপরে বেস করে কথাটা বলছি। এটা খুব স্বাভাবিক যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন এবং লিওনেল মেসি যেই দলে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেখছেন এখন মাঠে। দর্শক, এখন জানিয়ে দিতে চাই আজকের কুইজ। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে গোল করা 3 ফুটবলারের মধ্যে সবশেষ লিওনেল মেসি, বাকি দুজনকে? এ পেলে, বি রোনালদো, সি পেলে এবং আলভারেজ, ডি এমবাপ্পে এবং ডি মারিয়া। রোনালদো এবং এমবাপ্পে। আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 23A অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান এয়ার টিকিট। এছাড়া হোটেল রেনেসা ঢাকা গুলশানের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।